নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতা রায়। ওকে হারালে আমি চিরতরে হারিয়ে যাব। যে মানুষটা মনের আড়াল হলে আমি পাগল পাগল হয়ে যাই, সেই মানুষটাকে চোখের আড়াল করব কিভাবে? আর সম্পার চোখে আমি আমার জন্য একরাশ পরিমাণ ভালোবাসা দেখেছি। আফসোস, আমার চোখের একাকার সমান ভালোবাসার কথা মাধবীলতা কোনোদিনই জানতে পারল না। এত কাছে থেকেও ও আমার ভালোবাসা উপলব্ধি করতে পারলো না। কেন ও আমার ভালোবাসা অনুভব করলো না? অনিমেষ ঘরে গেল, টেবিলে বসে ডায়েরিটা টেনে নিল। ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে তাতে লিখতে শুরু করলো, মাধবীলতা, তুমি হয়তো কখনো জানতেই পারোনি আমার প্রিয় ফুল মাধবীলতা। শুনলে অবাক হবে, একটা সময় আমি এই ফুলের নামই জানতাম না। তোমাকে প্রথম দেখার পর যখন জানলাম যে তোমার নামের একটা ফুল আছে, ঠিক তখনই এই ফুলটা না আমার কি ভীষণ প্রিয় হয়ে গেল। আমি রোজ রাতে ব্যালকনিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি। তোমার কথা ভেবে কত রাত নির্ঘুম কেটেছে তুমি তা কোনোদিনও জানতে পারোনি। তুমি রোজ রাতে আমার কল্পনায় এসে হানা দাও, আমায় ঘুমোতে দাও না। ঘুমোতে পারি না, ছটফট করি। তোমাকে নিয়ে সুখ স্বপ্ন দেখি, কখন তুমি এসে আমার পাশে দাঁড়াবে। তোমার গায়ে মশলার ঘ্রাণ লেগে থাকবে, কপালে থাকবে এলোমেলো চুল, শাড়ির আঁচল কোমরে গুজে রাখবে। আমি তোমার চুলগুলো ঠিক করে দেওয়ার বাহানায় তোমার গালে চুমু এঁকে দেবো। তোমার শাড়ির আঁচল খুলে দেওয়ার বাহানায় তোমার কোমর ছুঁয়ে দেব। তুমি তখন কপট রাগ দেখাবে। রাগের আড়ালে তোমার ঠোঁটে লেগে থাকবে প্রশান্তির হাসি। আমি তোমাকে আমার বাহু ডোরে জড়িয়ে দেব। তুমি তখন মন খারাপ করে বলবে, এত ফুলের দিকে তাকিয়ে না থেকে আমাকেও তো দেখতে পারো। আমি তখন এক মুঠো মাধবীলতা ফুল ছিঁড়ে এনে তোমার খোঁপায় গুছে দেব। তোমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ওহে নারী, আমি তোমায় ভালোবেসে এই ফুলকে ভালোবেসেছি। তুমি আমার জীবনে এসেছিলে বলেই এই ফুলকে আমি চিনেছি। এই পৃথিবীতে কত হাজার ফুল আছে, সব ফুল ভালো লাগলো, কোনো ফুল তো আমার প্রিয় হয়নি। অথচ এই ফুলটা আমার প্রিয় ফুল। শুধু তোমার জন্য এই ফুলটা আমার ভীষণ ভীষণ প্রিয়। তুমি তখন লজ্জায় আমার বুকে মুখ লুকোবে, আফসোস করে বলবে, ইস, তুমি আমার জীবনে আরো আগে কেন এলে না? মাধবীলতা, তোমার বিষণ্ণতা, তোমার মলিন মুখখানি রোজ দেখতে দেখতে আমার একটুও ভালো লাগে না। তবুও রোজ একবার লুকিয়ে চুরিয়ে তোমাকে দেখি। তুমি সেদিন বলেছিলে না, আপনি রোজ রোজ আমার পিছু নেবেন না। আমি রোজ রোজ তোমার পিছু ঠিকই নিই, তবে তোমাকে আমার অস্তিত্ব জানান দিই না। আচ্ছা, এক মনে কি কখনো দুজন মানুষের জন্য ভালোবাসার সৃষ্টি হয় না? যদি হয়, তবে একটুখানি ভালোবেসো আমায়। নাইবা ভালোবাসলে সারা জীবন আমার হয়ে থেকো। কথা দিচ্ছি, তোমার হাত মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত ছাড়বো না। সারা জীবন ভালোবেসে আগলে রাখবো তোমায়। এতটুকু লিখেই থেমে গেল অনিমেষ। এখন আর লিখতে ইচ্ছে করছে না। আলপনার সাথে সঞ্জয়ের সম্পর্ক স্বাভাবিক হয়নি, তবে ওরা এখন কাউকে বুঝতে দেয় না। সবার সামনে দুজনেই নিখুঁত অভিনয় করে। শম্পার বিয়ের 2 দিন আগের রাতে আলপনার গা কাঁপিয়ে জ্বর এলো। সঞ্জয় ফ্লোরে ঘুমিয়েছিল। আলপনার জ্বরের ঘোরে গোঙানির শব্দে ঘুম ভেঙে গেল। কাঁচা ঘুম ভেঙে ধরফরিয়ে উঠে বসলো সঞ্জয়। আলপনাকে নিচু স্বরে ডাকলো, বলল, কি হয়েছে? আলপনা সাড়া দিল না। সঞ্জয় ইতস্তত করে আলপনার কপালে হাত রেখে চমকে উঠল। এ কি, জ্বরে শরীর পুড়ে যাচ্ছে তো? এত জ্বর কখন এলো? সঞ্জয় ঘড়ির দিকে দেখল। এত রাতে কাউকে ডাকা ঠিক হবে নাকি বুঝতে পারছে না। জ্বর হলে মা সঞ্জয়ের মাথায় জলপট্টি দিয়ে দিত। কথাটা মনে পড়তে সঞ্জয় গামছা ভিজিয়ে এনে আলপনার কপালে ভাঁজ করে ভেজা গামছা দিল। গামছা গরম হয়ে উঠছে। সঞ্জয় দিক দিশা না পেয়ে উঠে যেতে নিল। আলপনা জ্বরের ঘোরে সঞ্জয়ের এক হাত চেপে ধরল। সঞ্জয় হকচকিয়ে গেল। আলপনার দিকে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। আলপনার সুন্দর মুখখানি লালচে ফ্যাকাশে হয়ে গেছে। চোখ মেলে তাকাতে পারছে না। কি জানি জ্বর মাথায় উঠল নাকি। ফুলে ফুলে গুনগুন করে কাঁদছে মানুষটা।
সঞ্জয় আলপনার মাথায় হাত রাখলো, নিচু কণ্ঠে বলল, ছাড়ো বৌদি, বলতে গিয়েও না কি মনে করে থেমে গেল। আলপনা মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল, না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না তোমাকে। কতগুলো দিন পার হয়ে গেল, তুমি আমার দিকে ভালো করে তাকাও না, আমার সাথে ঠিক করে কথাও বলো না, সারাক্ষণ দূরে দূরে থাকো। তোমার দূরত্ব আমার সহ্য হয় না। তুমি আমাকে কেন আগের মতো ভালোবাসো না, কাছে ডাকো না? তোমার দূরে থাকা তো আমার সহ্য হয় না, সম্পদ। সঞ্জয় স্বস্তির নিঃশ্বাস ফেলল। সঞ্জয় তখন ভুল ভাবছিল বৌদি সঞ্জয়কে না জ্বরের ঘোরে কথাগুলো দাদাকে ভেবে বলছিল। সঞ্জয় আলপনার হাত ছাড়িয়ে নিল, আলপনার মুখের সামনে ঝুঁকে এলো। আলপনার তখনও দু চোখ বন্ধ। সঞ্জয়ের মুখের গরম নিঃশ্বাস আলপনার চোখে মুখে উপচে পড়ছে। আলপনা সঞ্জয়ের উত্তপ্ত নিঃশ্বাসটুকু অনুভব করে আচমকা দু হাতে সঞ্জয়ের গলা জড়িয়ে ধরল। সঞ্জয় তাল মিলাতে পারল না। সঞ্জয়ের মুখটা আলপনায় বুকের ভাঁজে গিয়ে ঠেকল। সঞ্জয়ের সারা শরীরে বিদ্যুৎ বয়ে গেল। কেমন যেন লাগছে, মনটা খুব অশান্ত, বুকের ভেতর মৃদু কম্পন। আলপনার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার শক্তিটুকু এই মুহূর্তে সঞ্জয়ের শরীরে অবশিষ্ট নেই। আলপনা থেমে নেই। সঞ্জয়ের মাথাটা নিজের বুকের ভেতর চেপে ধরে বিড়বিড় করে বলল, তুমি জানো না সম্পদ, তোমার মা তোমার বর্তমানে আমাকে জোর করে সঞ্জয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। সঞ্জয় একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে। মায়ের পাগলামির কাছে না নিরুপায় হয়ে নেহাত করুণা করে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। সঞ্জয় আমাকে বিয়ে করে একটু সুখে নেই। সারাদিন রোবটের মতো ছেলেটা কাজ করে আর বাড়িতে যতটুকু সময় থাকে মলিন মুখে ঘুরে বেড়ায়। আমার ভালো লাগে না। আমি অসহায়, ওকে কিছু বলতেও পারি না। ও তো শুরু থেকেই আমাকে ভুল বুঝেছে। ভাবছি শম্পার বিয়েটা ভালোভাবে হয়ে গেলে আমি ওই মেয়েটার সাথে কি একবার দেখা করব। হাতে পায়ে ধরে হলেও সঞ্জয়ের জীবনে ওকে ফিরে আসতে বলবো। আমার জন্য দুটি মানুষের এত দিনের ভালোবাসা তো বৃথা যেতে পারে না। যে করেই হোক আমি ওদের দুজনকে মিলিয়ে দেব। শুধু শম্পার বিয়েটা হয়ে যাক, না হলে আমাদের জন্য ওই মেয়েটা ভালো করে বিয়ে হবে না। আমার জন্য কেউ অশান্তিতে থাকলে আমার ভালো লাগে না। সঞ্জয় একটু রাগী হলেও মনটা খুব ভালো। বোকা ছেলেটা আমাকে বিয়ে না করে ওই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেলে এত কিছুই হতো না। আমার একটু সময় প্রয়োজন। আমি সঞ্জয়ের ভালোবাসার মানুষটার সাথে না সঞ্জয়কে ঠিকই মিলিয়ে দেবো। আলপনার উপরে যতটুকু রাগ, জেদ, অভিযোগ মনে পুষে রেখেছিল তা যেন আজ এক নিমিষেই মিলিয়ে গেল। সঞ্জয় গভীর কণ্ঠে বলল, আমার জন্য তোমাকে কারোর হাতে পায়ে ধরতে হবে না। মেয়ে মানুষের এত জেদ ভালো না। তাহলে জেদ কে করবে? তোর মতো বেটা ছেলে? মাধবী, প্লিজ ধমকাবি না দাদা। কি সমস্যা তোর? তুই আমার বিয়েতে থাকতে চাচ্ছিস না কেন? দুদিন পর আমার বিয়ে, আত্মীয় স্বজন আসতে শুরু করেছে, সবাই তোর কথা জিজ্ঞেস করে, তুই চলে আয় প্লিজ। আর কতবার বলবো তোর বিয়েতে আমি যাব না? কেন আসবি না তুই? কারণটা তুই জানিস। তোর ভালোবাসা পূর্ণতা পায়নি দেখে তুই হিংসা করছিস, অথচ আমি তোকে কত ভালো ভাবতাম। তুই নিজে কি? আগে নিজে ভালো হ, তারপর আমাকে বলবি। মা খুব কান্নাকাটি করছে। মায়ের চোখের জল দেখতে আমার একটুও ভালো লাগে না। তুই আমার বিয়েতে প্লিজ আয়। যাব না। তোর জেদের জন্য মা আমাকে দোষারোপ করছে। মায়ের দোষারোপ শুনছিস কেন তুই? বিয়েটা ভেঙে দিলেই তো পারিস। এক কথা বারবার বলতে ভালো লাগে না মাধবী। তাহলে ফোন রেখে দে। আমি তোকে নিতে এসেছি, খবরদার না আমার হলের সামনে এসে শুধু শুধু সিন ক্রিয়েট করবি না তুই। রঞ্জিত জেদি কণ্ঠে বলে, আমি আসছি। আমি এক্ষুনি হল থেকে বের হয়ে যাব। তুই যতক্ষণ আমার হলের সামনে থেকে না যাবি আমি ততক্ষণ হলে ফিরবো না। শুধু শুধু ডাক্তারের কাছে নিয়ে এলে এখন গায়ে জ্বর নেই। গায়ে জ্বর না থাকলেও তো তোমার শরীর ভীষণ দুর্বল। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যাও। সুস্থ না হলে জমিয়ে ননদের বিয়ে খাবে কিভাবে? সঞ্জয়ের কথা শুনে আলপনার মুখে হাসি ফুটে উঠল। রিকশায় ওরা দুজন পাশাপাশি বসে আছে। ঝিরিঝিরি বাতাসে আলপনার কপালের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবাধ্য চুলগুলো উড়ছে। সঞ্জয় বেখেয়ালে আলপনার হাসি মুখের দিকে তাকালো। আলপনার মুখখানি বড় সুন্দর, দেখতে ভালো লাগে। সঞ্জয় দীর্ঘশ্বাস ফেলল। আলপনার সুন্দর মুখের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল।
রাস্তার পাশে ফুচকার টলের দিকে আলপনার চোখ আটকে গেল। রিকশা থেকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল আলপনা। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। ফুচকা খুব পছন্দের খাবার। সম্পদ বেঁচে থাকতে প্রতি শুক্রবার আলপনাকে নিয়ে এই দোকানটায় ফুচকা খাওয়াতে নিয়ে আসতো। সম্পদ খেতে চাইতো না, শুধু বসে বসে মুগ্ধ দৃষ্টিতে আলপনার ফুচকা খাওয়ার দৃশ্য দেখত। কখনো বা লুকিয়ে চুরিয়ে ভিডিও করত। আলপনা নিজে খাওয়ার ফাঁকে ফাঁকে সম্পদের মুখে জোর করে একটা দুটো ফুচকা গুজে দিত। সম্পদ চোখ মুখ কুঁচকে ফেলত, কিন্তু মুখ থেকে ফুচকা ফেলে দিত না, আস্তে ধীরে চিবোত। আর বলতো, এই শেষ, আর কখনো তোমাকে ফুচকা খাওয়াতে নিয়ে আসবো না। তুমি শুধু আমাকে জোর করো। কিসের কি? শুধু মুখেই বলতো সম্পদ। শুক্রবার দুপুর থেকে আলপনার পিছু পিছু ঘুরঘুর করতো আর বলতো, শিগগির রেডি হও, ঘুরতে যাবো। সম্পদ মারা যাওয়ার পর আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এক সময়ের সবচেয়ে প্রিয় খাবারটাও এখন আর খাওয়া হয় না। আলপনা সঞ্জয়ের আড়ালে শাড়ির আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নিল। আলপনার কান্না মাখা মুখখানি সঞ্জয় দেখে ফেলল। ওরা ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে এনে রাস্তায় এসে রিকশার জন্য দাঁড়ালো। এখান থেকে পায়ে হেঁটে বাসায় যেতে লাগে মাত্র ৩০ মিনিট। আলপনা একটা রিকশা ডাকলো। সঞ্জয় ইতস্তত করে নিচু কণ্ঠে বলল, আমার কাছে রিকশা ভাড়ার টাকা নেই। আলপনা কোনো প্রতিক্রিয়া দেখালো না। রিকশাওয়ালাকে বলল, সরি দাদা, ভুল করে আপনাকে ডেকে ফেলেছি। আমরা পায়ে হেঁটেই বাসায় ফিরব। রিকশাওয়ালা সমস্যা নাই বলে চলে গেল। ফুটপাত দিয়ে দুজনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সঞ্জয় আলপনার এক হাত মুঠো করে ধরল। সঞ্জয়ের আকস্মিক স্পর্শে আলপনার বুকের ভেতর যেন শিরশির করে উঠল। বিস্ময় ধরা দৃষ্টিতে এক পলক তাকালো সঞ্জয়ের ভাবলেশহীন মুখপানে। তারপর মাথা নিচু করে সঞ্জয়ের পাশাপাশি হাঁটতে লাগলো। সঞ্জয় স্পষ্ট কণ্ঠে বলল, আমার পাশে কখনো মাথা নিচু করে হাঁটবে না আলপনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।